গল্প সমগ্রের আজকের নিবেদন শ্যামসুন্দর দত্তর কলমে হিমালয়ে অদৃশ্য শক্তি। শ্যামসুন্দর দত্ত একজন বিশিষ্ট লেখক। ইতিমধ্যেই ওনার 7টি বই প্রকাশিত হয়েছে, যা পাঠককুলে সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ছোট ছোট গল্প, প্রবন্ধ ও কবিতা লিখে চলেছেন। শুরু হচ্ছে আজকের গল্প, হিমালয়ে অদৃশ্য শক্তি। আজ থেকে বছর 4 আগে আমরা 4 বন্ধু মিলে দুর্গম পথ অতিক্রম করে কাঞ্চনজঙ্ঘার পাদদেশ গোয়েচালা ঘুরে এলাম। ভারতের সিকিম রাজ্যের দক্ষিণে অবস্থিত এই গোয়েচালা গিরিপথ বা পাস, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 16,207 ফিট। গোয়েচালা শব্দটি এসেছে গোয়েচা এবং লা থেকে, যেখানে লা শব্দের অর্থ পাস বা গিরিপথ। কাঞ্চনজঙ্ঘার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য ভোরের আলো ফোটার আগেই এই গোয়েচালা পাস বা গিরিপথে পৌঁছতে হয়। আমরা কিভাবে কলকাতা থেকে গোয়েচালা পাসে পৌঁছলাম এবং আমাদের এক বন্ধু ইন্দ্রনীল কিভাবে এক অদৃশ্য শক্তির কবলে পড়েছিল, তার একটা বিবরণ গল্পের আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ট্রেন পথে হাওড়া থেকে শিলিগুড়ি চলে এলাম। রাত্রি 10টায় ট্রেন ছাড়ার আগে আমরা 4 বন্ধু, আমি, অভিষেক, ইন্দ্রনীল আর সায়ন রাত্রি 9:30টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশনে পৌঁছে ব্যাগগুলো এক জায়গায় রাখার পর দেখি ইন্দ্রনীল এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, কাউকে খুঁজছিস? অনেকক্ষণ চা খাইনি, একটু চা পেলে ভালো হতো। চা ওলা গেল কোথায়? একটু চা খেলে এনার্জি পেতাম। পাশ থেকে অভিষেক ইয়ার্কির ছলে বলে উঠল, আরে তুই এখন চা খাবি? আরে তার থেকে তো বরং পাউরুটি, কলা, বয়েল ডিম এইসব খেতে পারিস। ট্রেকিংয়ে যাওয়ার পথে যা তোকে এনার্জি যোগাবে। আমি তো এগুলো সঙ্গে নিয়েই এসেছি। এখন খাবি কি? ঠিক আছে, এখন রাখ, ট্রেন চলতে শুরু করলে তখনই না হয়। সায়ন হাসতে হাসতে বলল, আমি সেদিক দিয়ে ভালো আছি, আমার কোনো চায়ের নেশা নেই। যাই হোক, ট্রেন ছাড়তেই 4 বন্ধু মিলে একটু গল্প, গুজব, আড্ডা, ইয়ার্কি মেরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল 9টায় শিলিগুড়িতে পৌঁছে একটু ফ্রেশ হয়ে ইয়োকসামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ইয়োকসামে যখন পৌঁছলাম তখন রাত 8টা বাজে। আসার পথে কোনো বৃষ্টি না হওয়ায় এবং ওয়েদার ভালো থাকায় ঠিক সময়েই পৌঁছেছিলাম। ইয়োকসামের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 5,700 ফিট। ইয়োকসামে পৌঁছে একটা রাতের জন্য হোমস্টে বুক করলাম। তারপর 4 জনে মিলে চা খেতে খেতে অভিষেক বলল, এবার একটা পোর্টার আর একটা কুকের জন্যে। কথাটা বলতেই পাশ থেকে বাড়ির মালিক বলে উঠল, ও সব চিন্তা করবেন না, পোর্টার ও কুকের ব্যবস্থা আমরাই করে থাকি। আমি বললাম, ঠিক আছে, তাহলে সকালেই সাচেনে রওনা হয়ে যাব। এই পোর্টাররা লাগেজগুলো লামুনে পর্যন্ত নিয়ে যায়, আবার ফেরার পথে ওদেরকে ইয়োকসামেই এসে ছেড়ে দিতে হয়। এরা শুধু লাগেজ বহন বা রান্না করে না, সঠিক পথে গাইড দিয়ে নিয়ে যায়। তাছাড়া এরা চা করে দেয়, রান্না করে, টেন্টও খাটিয়ে দেয়।
এরা পর্বত আরোহীদের জন্য প্রয়োজনীয় সব কাজই করে দেয়। ইন্দ্রনীল বলল, দারুণ ব্যাপার। পর্বত শৃঙ্গে ভ্রমণের জন্য পোর্টার গাইডের বিশেষ প্রয়োজন। সায়ন বলল, বেশ শক্তপোক্ত পোর্টার দিতে হবে, যাদের লামুনে যাওয়ার অভিজ্ঞতা আছে। আমি বললাম, কোনো চিন্তা করিস না, এটা ওদের পেশা। সকালেই সাচেনে রওনা হয়ে যাব। এরা না থাকলে পর্বত শৃঙ্গে আরোহণ করাটা বড়ই কঠিন। ইয়োকসামে ঝকঝকে তকতকে পরিষ্কার শহর দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। শহরটি পশ্চিম সিকিমে অবস্থিত, সিকিম রাজ্যের প্রথম রাজধানী। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোলে যেন এই সুন্দর শহরটি শুয়ে আছে। রাতে পর্বতের চূড়া থেকে দেখলে মনে হবে নিস্তব্ধ পরিবেশে যেন মায়ের কোলে শিশু ঘুমিয়ে আছে। হরেক রকমের গাছগাছালি ও পর্বতমালা দিয়ে শহরটা ঘেরা, সৌন্দর্যে পরিপূর্ণ, মনোরম পরিবেশ, ভালো লাগার মতো পার্বত্য শহর। রাতটা এখানে কাটিয়ে সকালে একটু ওয়ার্ম আপ আর স্ট্রেচিং করে নিলাম। তারপর জলখাবারের কাজটা সেরে নিলাম। সাচেন যাত্রা করবার আগে ইয়োকসামে কাঞ্চনজঙ্ঘার ন্যাশনাল পার্ক থেকে চেকপোস্টে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিতে হয়। এখানে আমাদের 4 জনের নাম রেজিস্ট্রেশন করে সেখান থেকে সাচেন রওনা হলাম। সঙ্গে পোর্টারও আছে। পোর্টার আমাদের লাগেজগুলো নিয়ে খচ্চরের পিঠে চাপিয়ে আগে আগে চলতে শুরু করলো। সাধারণত গোয়েচালা ট্রেকিং শুরু হয় এই ইয়োকসাম থেকেই। এটি একটি জনপ্রিয় ট্রেকিং রুট। ট্রেকিংয়ের সময় ট্রেকার বা হাইকাররা হিমালয়ের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে গোয়েচালার পথে এগিয়ে চলে। যেমন কোথাও জলপ্রপাতের দৃশ্য, শোঁ শোঁ শব্দে সমতল ভূমির দিকে দুরন্ত বেগে জলপ্রপাতগুলো ছুটে চলেছে। এই সুন্দর জলপ্রপাত দেখে সায়ন বলল, এই চ ঝর্ণার পাশে গিয়ে একটু দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করি। পাশে এসে দাঁড়াতেই টাটকা ঝকঝকে পরিষ্কার ঝর্ণার জল দেখে খেতে ইচ্ছা করল। আমরা 4 জনই হেঁট হয়ে 2 হাত দিয়ে তুলে ঝর্ণার জল খেলাম। এই জলের একটা আলাদা স্বাদ আছে, খেয়ে যেন মনটা জুড়িয়ে গেল। কত শান্তি, কত আনন্দ। এই জল খেলে শরীর ভালো থাকে। ঝর্ণার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে মনে হলো পাহাড়টিকে কে যেন অপরূপ সৌন্দর্যে সাজিয়ে রেখেছে। পাহাড়ের বুকে এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। কিছু ছবি ক্যামেরায় বন্দি করলাম। তারপর আবার এগিয়ে চললাম। এই ঝর্ণার পাশ দিয়ে সরু রাস্তা, কোথাও জঙ্গল বা 2 পাহাড়ের মধ্যে দিয়ে সরু রাস্তা, কোথাও ছোট ছোট নদী, তার উপর ঝুলন্ত ব্রিজ। 2 পাহাড়ের মাঝেই সাধারণ ব্রিজগুলো দেখা যায়। গোয়েচালা যাওয়ার পথে বিভিন্ন রকমের মনোমুগ্ধকর ফুল দেখে আমরা সকলেই মুগ্ধ। যেমন রোডোডেনড্রন, গাছটি আকারে একটু বড়, হলুদ লাল রঙের গাছ ভর্তি ফুল। এই ফুল মানুষকে বিশেষভাবে আকৃষ্ট করে। এছাড়াও জেরানিয়াম, অপূর্ব দেখতে, একই মোটায় মনে হবে 5টি টকটকে লাল জবা ফুটে আছে। লিলি কোবরা, লিলি কোবরা হলো মাংসাশী উদ্ভিদের একটি প্রজাতি, যা দেখতে ফনা তোলা সাপের মতো, সাদার সঙ্গে বেগুনি রং মেশানো। ক্যালেন্ডুলা, কি অপূর্ব দেখতে। একই জায়গায় লাল, হলুদ, ঘন কমলা ও বিভিন্ন রঙের, দেখতে অনেকটা গাঁদা ফুলের মতো। জিনিয়া, দেখতে গাঁদা ফুলের মতো, কিন্তু পাপড়িগুলোর রং গভীর গোলাপি। নীল পোস্ত, এটি একটি লতানো গাছ, পোস্ত ফুলের মতোই দেখতে, তাই হয়তো নীল পোস্ত বলা হয়। ব্রহ্মকমল গাছটায় 1 ফুট মতো উচ্চতার ফুল হয়, পদ্ম ফুলের আকারে ফুটে থাকে, কিন্তু এর রং ফুটফুটে সাদা।
এছাড়াও হরেক রকমের ছোট ছোট পাহাড়ি ফুলের গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা সমতল ভূমিতে চোখে পড়ে না। ইন্দ্রনীল বলল, এইখানে একটু দাঁড়া, কি সুন্দর ফুলগুলো একই জায়গায় মিলেমিশে বসবাস করছে। যেন যেন এখানে বিভিন্ন ফুলের মহামিলন ঘটেছে, যেন হরেক রকম ফুলের মেলা বসেছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য কোথাও দেখাই যায় না। আমরা যে যার মতো এই মনোমুগ্ধকর ফুলের দৃশ্যকে ক্যামেরা বন্দি করলাম। পাশ দিয়ে ঝর্ণার জল শংস শব্দে বয়ে চলেছে। এ এক প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। একদিকে মাথার উপরে নীল আকাশ, সেই আকাশের বুকে অহরহ অস্থির মেঘগুলো ছুটে বেড়াচ্ছে। মেঘলা আকাশ, তার উপর কয়েক সেকেন্ডের জন্য সূর্যদেবকে উঁকি দিতে দেখা গেল। আকাশের বুকে যেন সূর্যদেব আর মেঘ লুকোচুরি খেলা শুরু করেছে। কোথাও আবার আকাশের এক কোণে কে যেন সিঁদুর ছড়িয়ে দিয়েছে, অন্য কোণে গভীর হলুদ রং ভেসে উঠেছে। দেখে মনে হচ্ছে আকাশের বুকে দিগন্তব্যাপী কেউ যেন 7টি রঙের চাদর বিছিয়ে দিয়েছে। আকাশের বুকে যেন রঙের খেলা শুরু হয়েছে। একদিকে আকাশে রঙের খেলা, অন্যদিকে পাহাড়ের কোলে সবুজের ওপর বিভিন্ন রঙের খেলা। পাহাড়, পর্বত, জঙ্গল, জলপ্রপাত, আকাশ বাতাস সব যেন মিলেমিশে একাকার। পাহাড়ের কোলে এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের মনে হলো জীবনটা যেন আজ সার্থক হয়ে উঠল। অভিষেক বলে উঠল, পোর্টার গেল কোথায়? এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে একটু চা পেলে ভালো হতো। আমি বললাম, একটু এগিয়ে গেলেই পোর্টারকে দেখতে পাবি। একটু এগিয়ে আসতেই দেখি একটা ফাঁকা জায়গাতে পোর্টার চা, ডিম, পাউরুটির টোস্ট বানাচ্ছে। পাশে খচ্চরটাকে কিছু খেতে দিয়েছে। তাই দেখে আমাদের মধ্যে খুশির জোয়ার নেমে এলো। যাই হোক, চা, ডিম, পাউরুটির টোস্ট খেয়ে কয়েক মিনিট বিশ্রাম নিয়ে কয়েকটা ফটো তুলে আবার সচিনের দিকে এগিয়ে চললাম। ঘণ্টাখানেক এগিয়ে যেতেই কত রকমের পাহাড়ি পাখি, ভিন্ন ভিন্ন রঙের পাখি, এবং তাদের ডাক শুনে আমাদের মন জুড়িয়ে গেল। হিমালয় একটি বিশাল পর্বত শ্রেণী। হিমালয়ের কোলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়, যেমন হিমালয়ান মোনাল, নীল রোবেন, কাঠঠোকরা, ছোট বসন্ত বৌরি, পাহাড়ি বুলবুলি, পাহাড়ি নিম পেঁচা ইত্যাদি। আমরা 4 বন্ধু এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যে যার মতো করে পাখিগুলোর ফটো তুলে নিলাম। এমন মনোমুগ্ধকর স্নিগ্ধ পরিবেশ এই ট্রেকিংয়ের পথেই দেখা যায়। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হলে লোহার ব্রিজ ক্রস করে যেতে হয়। ব্রিজ ক্রস করার সময় মনে হবে আমরা নিচে নেমে আবার উপরে উঠছি, কিন্তু না, আমরা কিন্তু একটু একটু করে গোয়েচালার দিকে এগিয়ে চলেছি। সাচিনে পৌঁছতে বেলা 3টে গড়িয়ে গেল। এই সাচেন হলো গোয়েচালার ট্রেক রুটের একটি অংশ। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা 7300 ফিট। ইয়োকসাম থেকে সাচেন পৌঁছতে ঘন্টা 6 সময় লাগলো। সাচেনে বিকেল 5টায় পৌঁছে গেলাম। ওখানে টেন্ট খাটিয়ে রাত্রিটা বিশ্রাম নিয়ে সকালে ফ্রেশ হয়ে রওনা হলাম সোকার পথে। পোর্টার আমাদের সঙ্গেই আছে, আমাদেরকে সতর্ক করে দিল। সাচেন থেকে সোকা যাওয়ার পথটা খুব উঁচু নিচু, ট্রেলড রাস্তা। জঙ্গল ও পাহাড়ের মধ্যে সরু সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। সোকাতে যখন পৌঁছলাম তখন সন্ধে 6টা। এখানে তারায় ভরা আকাশ, যা মানুষের মনকে মুগ্ধ করে দেয়। চারদিকে বরফে ঢাকা পাহাড়, এছাড়া একটি বুদ্ধ মন্দির আছে এবং বিশাল ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাতে পর্যটকদের রান্নার জন্য একটা রান্নাঘরও আছে। সোকাতে বিভিন্ন ধরনের গাছ ও বিভিন্ন ধরনের বিদেশি পাখি দেখতে পাওয়া যায়। এখানে এসে পোর্টার বলল,
এই শোকা পর্যন্ত গাছ দেখতে পাবেন সাবজি। তারপর গোয়েচালা যাওয়ার পথে আর কোনো গাছ দেখতে পাবেন না সাবজি। সকালে হালকা খাওয়া দাওয়া সেরে 10টার মধ্যে যাত্রা শুরু করলাম জংরির পথে। বিভিন্ন দুর্গম পথ পেরিয়ে জংরিতে যখন পৌঁছলাম তখন বিকেল 4টে। এই জংরিতে আর্মি ক্যাম্প আছে। এখানে অক্সিজেন লেভেল কম, যার জন্য শ্বাসকষ্ট হয়। রাতটা জংরিতে কাটিয়ে পরের দিন সকালে জংরি থেকে লামুনে যাওয়ার পথে মাঝখানে একটা দর্শনীয় স্থান পড়ে, যার নাম কোকচুরাং। কোকচুরাংয়ে যখন পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। সেখানে রয়েছে বড় একটা টিনের চালের বাড়ি। পর্যটকদের এখানে বিশ্রাম নেওয়ার জন্য 2টি বেডরুম আছে। টিনের নিচে আড়া বর্গাগুলো মনে হলো শাল কাঠের, যেখানে মাকড়সার জাল একেবারে পরিপূর্ণ। দেখে বোঝা যায় যুগ যুগ ধরে ঝাড়া মোছা হয় না। দেখে মনে হয় যেন একটা পরিত্যক্ত টিনের ছাউনির বাড়ি। এই বাড়িটার সামনে রয়েছে একটি বিশাল উঠোন। এই উঠোনের পাশ দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি নদী। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়ে এই কোকচুরাংয়ে। নদীটা যেন কোকচুরাংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। জনশ্রুতি আছে বহু বছর আগে এই কোকচুরাংয়ে এক বিদেশি পর্যটক কোনো এক অজানা কারণে মারা যান। তার অশরীরী আত্মা নাকি এই টিনের চালের বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে। মানুষের বিশ্বাস ওই বিদেশি পর্যটকের কোনো অদৃশ্য শক্তির প্রভাবেই মৃত্যু হয়েছিল। ইন্দ্রনীল বলল, আগে এখানে নাকি বহু অলৌকিক ঘটনা ঘটে গেছে। আমি বাবা ওই টিনের চালার নিচে শোবো না, বাইরে টেন্ট খাটিয়ে শুয়ে পড়ব। অভিষেক বলল, দূর দূর, ভূত বলে কিছু আছে নাকি? ওসব মনের ভয়। সায়ন বলল, আরে তুই ভয় পাস না, আমরা সকলেই তো তোর সঙ্গে আছি। আমি ইন্দ্রনীলকে বুঝিয়ে বললাম, আমরা তো রয়েছি তোর সঙ্গে, ভয় কিসের? চল খাওয়া দাওয়া সেরে ওই ঘরেই একটু বিশ্রাম নিয়ে নিই, আর টেন্ট খাটাতে হবে না। যাই হোক, 4 জনই টিনের চালের নিচে শুয়ে পড়লাম। আমরা ক্লান্ত শরীরে কখন ঘুমিয়ে পড়েছি তা টেরই পাইনি। কিন্তু ইন্দ্রনীলের ভূতের আতঙ্কে ঘুমই আসে না। একটু হালকা ঘুম আসতেই ঘুমের ঘোরে চিৎকার করে লাফিয়ে বিছানায় বসে পড়ে আর আবোল তাবোল বকতে শুরু করে, সঙ্গে হা হা করে হাসতে শুরু করে। আর আমাদের 3 বন্ধুর উদ্দেশ্যে বলতে শুরু করে, তোদের বারবার তখনই বলেছিলাম এই পরিত্যক্ত টিনের চালের নিচে আমি শোবো না, তোরা আমার কথায় কানই দিলি না। এই বলে আবার হিহি করে হাসতে হাসতে আবোল তাবোল বকতে শুরু করে। অনেকক্ষণ আবোল তাবোল বকার পরে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভূতের আতঙ্কে ইন্দ্রনীলের কথার মধ্যে আড়ষ্টতা দেখা দেয়। কথাগুলো কেমন যেন জড়িয়ে যাচ্ছে। তারপর বলে বমি বমি লাগছে। ইন্দ্রনীলের এই সব কাণ্ড কারখানা দেখে আমরা ভয় পেয়ে গেলাম। তড়িঘড়ি আমরা 3 বন্ধু ইন্দ্রনীলকে নিয়ে বাইরে ফাঁকা উঠোনে চলে এলাম। বাইরে আসতেই ইন্দ্রনীল বমি করে ফেলল। বমির ওষুধ সঙ্গেই ছিল। ওষুধ আর জল খেয়ে বলল ফাঁকা জায়গায় একটু বসবে। বসার পর মুখ ধুয়ে একটু জল খাওয়ার পর বলল, হ্যাঁ, এখন একটু ভালো লাগছে, তবে ওই বাড়িতে আমি আর ঢুকবো না। আমরা ভাবলাম তাহলে অলৌকিক কোনো শক্তির প্রভাব আছে, নিশ্চয়ই আছে ওই বাড়িতে। অভিষেক বলল, আমরা ভুলই করেছি। দেখ, ওই বাড়িতে তোর কাউকে ঢুকতেই দেখছি না। সবাই বাইরে খোলা উঠোনে টেন্ট খাটিয়ে বিশ্রাম নিচ্ছে। সায়ন বলল, এখন 12টা বাজতে চললো, পোর্টারকে টেন্ট খাটাতে বলি। ইন্দ্রনীলকে সাহস জুগিয়ে বললাম, চল টেন্ট খাটানো হয়ে গেছে। ইন্দ্রনীল বলল, দেখ, সবাই টেন্ট খাটিয়ে বাইরে বিশ্রাম নিচ্ছে, আর আমরা ওই ভুতুরে বাড়িতে। এখন আর ভয় লাগছে না, ভালো লাগছে। যাই হোক,
ইন্দ্রনীলকে আগের অবস্থাতে ফিরে আসতে দেখে আমরা 3 বন্ধু হাঁপ ছেড়ে বাঁচলাম। ওর কাণ্ড কারখানা দেখে ভেবেছিলাম আমাদের ট্যুরটাই বানচাল হয়ে যাবে। সকালে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রওনা হলাম লামুনের পথে। লামুনে যখন পৌঁছলাম তখন সন্ধ্যা নেমে এসেছে। এখানে কোনো গাছপালা নেই, চারিদিকে শুধু বরফ আর বরফ। দেখে মনে হচ্ছে সারা দুনিয়াটা সাদা চাদরে ঢেকে গেছে। এখানে টেন্ট খাটিয়ে রাতে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে কপালের সামনে টর্চ বেঁধে রাত 3টের সময় রওনা হলাম গোয়েচালার পথে। অন্ধকারে কিছুই দেখা যায় না, তার উপর অচেনা পাহাড়ি রাস্তা, কোথাও কোথাও খাদ, আবার কোথাও বড় বড় গর্ত। কোথায় কি আছে কে জানে। এখানে কপালে টর্চ বেঁধেই ধীরে ধীরে পথ অতিক্রম করতে হয়, কারণ সূর্যোদয়ের আগেই গোয়েচালা পাসে পৌঁছতে হবে। যাই হোক, সূর্যোদয়ের আগেই আমরা 4 বন্ধু গোয়েচালা পৌঁছে গেলাম। আহ, কি অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য! দেখে প্রাণটা জুড়িয়ে গেল। প্রতি মুহূর্তে মুহূর্তে এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে। আকাশের বুকে মেঘগুলো ভীষণ চঞ্চল, অস্থির, প্রচণ্ড গতিবেগে আকাশের বুকে দৌড়দৌড়ি ছুটোছুটি করছে। মুহূর্তে মুহূর্তে আকাশের বুকে ছবি পাল্টে যাচ্ছে। কখনো বৃষ্টি, কখনো তুষারঝড়, কখনো শিলাবৃষ্টি, আবার কখনো আকাশে বাতাসে ঘন অন্ধকার নেমে আসছে। তাই পর্যটকেরা ভোরের সূর্যের আলো ফোটার আগেই গোয়েচালা পাসে পৌঁছে যায়। কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যের আলো পড়তেই সৃষ্টি হচ্ছে প্রকৃতির অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। সবাই এখানে পৌঁছতে পারে না, বয়স্কদের পক্ষে এখানে যাওয়াটাই বড় কঠিন। কাঞ্চনজঙ্ঘার পর্বতশৃঙ্গের ওপর সূর্যদেবের আলোর 7ম রশ্মি ছটা পড়তেই মনে হলো কাঞ্চনজঙ্ঘার চূড়াটাকে কেউ যেন সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে। সেই ঝকঝকে আলোর রশ্মি ছটা ক্ষণিকের জন্য যেন সারা বিশ্ব ভুবনে ছড়িয়ে পড়েছে। কোথাও আবার কালো অংশের মধ্যে গনগনে আগুনের মতো লাল আভা বেরোচ্ছে, কোথাও আবার হালকা ধূসর রঙের মেঘের ভেলা। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। স্বচক্ষে এই মনোমুগ্ধকর প্রকৃতির সৃষ্টি দেখে ঈশ্বরকে জানাই শত সহস্র কোটি প্রণাম, যার আশীর্বাদে এই দুর্গম পথ অতিক্রম করে এখানে এসে প্রকৃতির মনোমুগ্ধকর সৃষ্টি উপভোগ করতে পেরেছি। এখানে অক্সিজেনের বড়ই অভাব, তাই 15-20 মিনিটের বেশি এখানে স্টে করা যায় না। এইবার ফেরার পালা। সকাল 7টায় লামুনে থেকে পাহাড়ি নদীর উপরে থাকা লোহার ব্রিজ ক্রস করে সোজা সেই দিন সন্ধেবেলার মধ্যে ফিরে এলাম সোকাতে। সোকাতে রাতে স্টে করে সকালেই রওনা হলাম ইয়োকসামের পথে। ইয়োকসাম সন্ধেবেলায় পৌঁছে রাতে হোমস্টে করে সকালে যাত্রা করলাম শিলিগুড়ির পথে। সেই দিন রাতের ট্রেনে সকাল 9টায় হাওড়া পৌঁছে গেলাম। মোটামুটি 9-10 দিনের ট্যুর। পরে আমরা জানতে পারি ইন্দ্রনীল যে সমস্যার সম্মুখীন হয়েছিল তা অলৌকিক বা কোনো অদৃশ্য শক্তির প্রভাব নয়। উচ্চ পর্বতশৃঙ্গে উঠলে মানুষ অসুস্থতা অনুভব করে। একে সাধারণত অ্যালটিটিউড সিকনেস বা মাউন্টেন সিকনেস বলে। উচ্চ পর্বতশৃঙ্গে বা নির্দিষ্ট উচ্চতার উপরে উঠলে তখন সেখানকার বায়ুমণ্ডলের চাপ কমে যায়, বাতাসের ঘনত্ব কমে যায়, ফলে অক্সিজেনের পরিমাণও কমে যায়। ফলে অনেকের শরীর দ্রুত খাপ খাইয়ে নিতে পারে না, ফলে মাউন্টেন সিকনেসের সমস্যা দেখা দিতে পারে। এই সিকনেসের প্রধান লক্ষণ হল মাথা ব্যথা, বমি বমি ভাব, শরীর দুর্বল বা ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথা ঘোরা, উচ্চতর সেরিব্রাল স্ট্রোক, মস্তিষ্কে অতিরিক্ত জল জমা হওয়ার কারণে বিভ্রান্তি, কোমা, এমনকি মৃত্যুও হতে পারে। সুতরাং উচ্চ পর্বতশৃঙ্গে ভ্রমণ করার পূর্বে মাউন্টেন সিকনেসের ওপর বিশেষ সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।
শুনছিলেন গল্প সমগ্রের আজকের নিবেদন হিমালয়ের অদৃশ্য শক্তি। বিভিন্ন চরিত্রে জ্যোতির্ময়, অমিত এবং ঋতম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APA স্টুডিও।